প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। তোমরা সবাই ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে এইচটিএমএল এর বিস্তারিত বিষয় জানার প্রারম্ভিক ক্ষেত্রে তোমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার এবং এর কিছু বেসিক কোড সম্পর্কে জেনেছো। আজকে আমাদের ক্লাসটি সাজানো হয়েছে সম্পূর্ণ বেসিক কিছু ট্যাগ নিয়ে, যে ট্যাগগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লেগে থাকে। সো আমরা যেটি করব, আজকের কোডটি আমরা একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করব, যেখানে আমরা বেশ কিছু ট্যাগের কাজ শিখব এবং সেই ট্যাগগুলো বাস্তবিক অর্থে কিভাবে ব্যবহার করে থাকি আমরা সেই জিনিসগুলো শিখব। সো আমরা প্রথমে যেটা করব, আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের, এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার ছিল। সো বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলেছি। এরপরে যেটা করব, যে ওয়েবসাইটে আমি খেয়াল করে দেখো বডির মধ্যে সাগর আইসিটি কেয়ার লেখাটি সর্বমোট 4বার লিখেছি। সো আমরা যদি এই ফাইলটাকে সেভ করি, সেভ অ্যাজ এ জিএ 6 টিউটোরিয়াল, অবশ্যই এক্সটেনশন যুক্ত করতে হবে .html এবং অল ফাইল সিলেক্ট করে তারপরে আমরা সেভ করে ফেলবো। তো খেয়াল করে দেখো, আমাদের এই পেজটা সেভ করার সাথে সাথে একটা ওয়েব পেজ চলে আসবে। সো আমরা ওয়েব পেজটি যদি ওপেন করে দেখি, তাহলে খেয়াল করে দেখো যে আমার ওয়েব পেজের মধ্যে সাগর আইসিটি কেয়ার লেখাটি সর্বমোট 4বার প্রদর্শিত হবে। সো খেয়াল করে দেখো, সাগর আইসিটি কেয়ার এরকম সর্বমোট 4বার প্রদর্শিত হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে সবগুলো লেখায় এক লাইনে প্রদর্শিত হয়েছে। সো এটিকে যদি আমি আলাদা আলাদা লাইনে প্রদর্শিত করতে চাই, তাহলে প্রত্যেকটি ট্যাগের পরেই কী দিতে হবে, বিআর ট্যাগ দিতে হবে। সো আমরা এখানে বিআর ট্যাগ দিব। সো একইভাবে নিচেও বিআর ট্যাগ হবে। কোডটা সৌন্দর্য করার ক্ষেত্রে তুমি এই জিনিসটা বারবার টাইপ না করে তুমি এটা সরাসরি পেস্ট করে দিতে পারো প্রত্যেকটা লাইনে একবার করে। সো একবার করে পেস্ট করলে খেয়াল করে দেখা যাবে কি প্রত্যেকটা লাইন এর লেখাটা, সাগর আইসিটি কেয়ার লেখাটি প্রত্যেকটা লাইনে আলাদাভাবে প্রদর্শিত হবে। সো খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটির জন্য বিআর ট্যাগ লিখলাম। লাস্টটিতে লেখার দরকার নেই, কারণ লাস্টটির পরে আমার আর বিআর ট্যাগ প্রয়োজন হয় না সাধারণত। তো চলো প্রোগ্রামটাকে আমরা সেভ করে আবার রিলোড করে দেখি। প্রোগ্রামটা আমরা সেভ করলাম। সেভ করার পরে এই যখন আমরা রিলোড করব, খেয়াল করে দেখো রিলোড করার সময় সাগর আইসিটি কেয়ার লেখাটি ভিন্ন জায়গায় প্রদর্শিত হচ্ছে। এখন যদি তুমি চাও যে সাগর আইসিটি কেয়ার লেখাটি সবগুলো লেখাই হচ্ছে মাঝ বরাবর প্রদর্শিত হোক, সো এটার জন্য আমরা গত ক্লাসে যেটা শিখেছি, প্যারাগ্রাফ ট্যাগ মানে অ্যালাইন ট্যাগ ব্যবহার করার জন্য। সো এখানে আমরা যেটা করব, একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। প্যারাগ্রাফে আমরা অ্যাট্রিবিউট দিব অ্যালাইন। প্যারাগ্রাফ ট্যাগ এটা হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন। ওকে, অ্যালাইন যেহেতু আমি চাচ্ছি যে আমার ট্যাগটার অবস্থান থাকুক মাঝ বরাবর, সেহেতু আমি এখানে অ্যালাইন লিখব সেন্টার। সেন্টার লেখার পরে আমরা প্রথম ওপেনিং ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করব এবং এই প্যারাগ্রাফ ট্যাগটা আমি চাচ্ছি যে পুরো প্রোগ্রামটা জুড়ে থাক, সেই জন্য এখানে আমরা কি প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। এটা প্রোগ্রাম ক্লোজ না করলে হতো। তো এতটুকু করার পর আমরা যখন প্রোগ্রামটাকে সেভ করে আবার রিলোড করতে যাব কিংবা কোডটাতে যাব, খেয়াল করে দেখো সাগর আইসিটি লেখাটি প্রদর্শিত হচ্ছে এভাবে। সো আমরা কোনো লেখাকে মাঝ বরাবর নিতে এই কাজটি করতে পারি, সম্পূর্ণ লেখাটিকেই, পুরো টেক্সটটিকেই। কিন্তু এখন আমাদের যে জিনিসটি একটু স্পেসিফিকভাবে শিখতে হবে, আজকে আমরা নতুন কোডের প্রথম পর্যায়ে যে জিনিসটি শিখব, যে হেডিং ট্যাগ সম্পর্কে শিখব। সো হেডিং ট্যাগ সম্পর্কে বলার আগে আমি একটা জিনিস বলে ফেলি, সেটি হচ্ছে হেডিং ট্যাগ মূলত 6টি ব্যবহার করা হয়ে থাকে। হেডিং ট্যাগ মূলত টেক্সটের আকারটা কীরকম বড় হতে পারে কিংবা সর্বোচ্চ কতটুকু ছোট হতে পারে সেই জিনিসটি নির্ধারণ করে দিয়ে থাকে। তো এইচটিএমএল এর হেডিং ট্যাগের আমরা মোট 6টি মান পাবো। প্রথমটি হচ্ছে H1 একটি ট্যাগ, ওপেনিং ট্যাগ, এবং H1 যে লেখাটি লিখেছি সেটাকে ক্লোজও করতে হবে। সেটা ক্লোজ করার জন্য আমরা কি করব, /H1। সো একইভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কি ব্যবহার করব, H1 H2 এভাবে ব্যবহার করব। সো আমি একটা কপি করে নিয়ে প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে বসিয়ে দেখি। এভাবে প্রত্যেকটাতে আলাদাভাবে আমরা H ট্যাগ ব্যবহার করব, বাট মানগুলো আমরা আলাদা দেখাতে চাই। H এর মানগুলো আমরা এক রাখবো না সবগুলোতে। যেহেতু আমি বলেছি হেডিং ট্যাগে সর্বমোট 6টি মান প্রদর্শিত হয়, সেহেতু আমি 6টি আলাদা আলাদা মান দিয়ে সেটিকে চেক করব। তবে একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে
এইচ ট্যাগ বা হেডিং ট্যাগ যেটি বলা হয়ে থাকে, এটি সাধারণত নাম্বারিং করা হয় H1 থেকে H6 পর্যন্ত, এবং H1 হচ্ছে সর্বোচ্চ বড় ট্যাগ, সব থেকে বড় আর ফ্রন্টের দ্বারা প্রদর্শিত হয়, এবং H6 হচ্ছে সর্বনিম্ন হেডিং ট্যাগ। তোমাদের এইচএসসি বোর্ড কোশ্চিনে এটি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যা বিগত কয়েক সালে বেশ কয়েকবার এসেছে, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটার মান চেঞ্জ করে দিচ্ছি। মান চেঞ্জ করে এখানে H2 দিলাম, এখানে নিচেরটাতে H3 দিলাম, তারপরে নিচেরটাতে H4 দিলাম, 5, 6 দিলাম। সো এরকম 6টি H1 ট্যাগ দিলাম। H1 ট্যাগ একই সাথে কী করতে হবে? ক্লোজ করতেও শিখতে হবে। সো ক্লোজ করার জন্য H2 দিলাম, H3 দিলাম, H4 দিলাম, H5 দিলাম, H6 দিলাম। সো অর্থাৎ এভাবে কী করব, প্রত্যেকটি ট্যাগ আমি হেডিং ট্যাগগুলো লিখব। যেমন এখানে H1 লিখেছি পুরা সাগর আইসিটি কেয়ারটি লেখাটি প্রদর্শন করার জন্য। তো চলো দেখি আমরা প্রোগ্রামটা যদি সেভ করি, সেভ করার পর প্রোগ্রামটা যদি রান করার চেষ্টা করি, তাহলে কি হয়। আমরা প্রোগ্রামটি সেভ করলাম, সেভ করার পরে আমরা যদি রিলোড করি, খেয়াল করে দেখো সাগর আইসিটি কেয়ার মানে লেখাটি সর্বমোট 1 প্রকার, 2 প্রকার, 3, 4, 5, আরও একটি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি আকারে প্রদর্শিত হয়েছে। আমার যে ওয়েব পেজ ছিল সেই ওয়েব পেজে 6ভাবে প্রদর্শিত হয়েছে। সো এভাবে খুব সহজেই আমরা বুঝতে পারি H1 ট্যাগ যেহেতু ইউজ করেছিলাম, এটির আকার সর্বোচ্চ বড়, H2 সর্বনিম্ন তার থেকে ছোট, H3 তার থেকে ছোট, এভাবে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিংটা, আসলে গুরুত্বের অংশ বোঝাতে এই হেডিং ট্যাগগুলো ব্যবহার করা হয়ে থাকে। আসলে যে এই জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা মোটা করে বা বড় করে প্রদর্শিত করে থাকি, আর এটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং ব্যবহার করা হয়ে থাকে। সো এটা H6, এটা হচ্ছে H1। সো হাইস্ট হচ্ছে H1 হেডিং ট্যাগ এবং লোয়েস্ট হচ্ছে H6। সো খেয়াল করে দেখো, এভাবে আমরা কোডটা করতে পারি। সো আশা করি তোমরা এই হেডিং ট্যাগ নিয়ে একটু বিস্তারিত আলোচনা জানতে পারলা। এখন তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে, আমরা হেডিং ট্যাগের খেয়াল করে দেখো, তুমি চাচ্ছ যে তোমার নিচের 2টা হেডিং ট্যাগ তোমার দরকার নাই, বাট তুমি কোডটি লিখে ফেলেছো। সো কোডটি তুমি অবশ্যই মার্ক করে ডিলিট করে দিতে পারো। সো তুমি এতটা ঝামেলা চাচ্ছ না, তুমি চাচ্ছ যে তোমার যে এই লাইনটা লিখেছো এই লাইনটা যেন প্রদর্শিত না হোক। তোমার যখন ওয়েব সাইটের ওয়েব পেজ যখন প্রদর্শিত হবে, এই লেখাটা যেন প্রদর্শিত না হোক। সো সেটির জন্য তুমি যেটা করতে পারো, সেটি এই লাইনটি যেন মানে কোড যেন না রিড করে, সেটার জন্য তোমাকে 3টে পদ্ধতি ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ দিলে তোমার এই প্রোগ্রামের এই লাইনটা তোমার কিসে প্রদর্শন করবে না। তো এটা লেখার পরে চলো খেয়াল করে দেখি, আমরা যদি এখন একে সেভ করি, ফাইলটাকে সেভ করার পরে আমরা যদি রিলোড করি, খেয়াল করে দেখো 6 নম্বর লাইনটা, 6 নম্বর লাইনটা যদি কোনো কমেন্ট যদি এক লাইনে বেশি হয়, চিহ্নের পরে যদি এটা লিখতে হয়, সো কমেন্ট আসলে খেয়াল করে দেখবে যে এখানে এক লাইনে বেশি হয়েছে, তবে চিহ্নের পরে এই জিনিসটি আমি লিখতে পারি। আবার তুমি আরেকটি কাজ করতে পারো, যে কোনো লাইনকে না দেখানোর জন্য তুমি একটি স্ল্যাশ দিবা, স্ল্যাশ দেওয়ার পরে একটা স্টার দিবা, এবং যতদূর পর্যন্ত তুমি প্রদর্শন করতে চাও না তত দূরে কী দিবা, একটা অবশ্যই স্টার্ট দিবা, তারপরে ব্যাকস্ল্যাশ দিবা। ব্যাকস্ল্যাশ দেওয়ার পর তুমি যদি এটা প্রোগ্রামে সেভ করে নাও, সেভ করে নেওয়ার পরে তুমি রিলোড করলে দেখবা যে আমার 5 নম্বর যে লাইনটি রয়েছে, 5 নম্বর লাইনটি কি কোড প্রদর্শিত করেনি। সো খেয়াল করে দেখো, এভাবে আমরা এই কাজটা করতে পারি। এখন তোমাদেরকে যেটি আমরা দেখাবো সেটি হচ্ছে, আমরা যে কোনো হেডিং ট্যাগ সম্পর্কে বিস্তারিত ধারণা পেলাম। হেডিং ট্যাগের বিস্তারিত আলোচনার পরে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে বা জানতে হবে, সেটি সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে আমার, সেটি হচ্ছে কোনো ট্যাগ করার ক্ষেত্রে আমাদের কখনো কোনো লেখাটিকে মোটা করা, কখনো কোনো লেখাটিকে আন্ডারলাইন করার, কখনো কোনো লেখাটিকে বাঁকা করার প্রয়োজন হয়ে থাকে। সো এটির জন্য আমরা বেশ কিছু ট্যাগ ব্যবহার করে থাকি, বেশ কিছু ট্যাগ প্রায় একই রকমের ব্যবহার করে থাকে, একই রকমের আচরণ করে থাকে। সো এটির জন্য আমরা যেটি করবো, আমরা হেডিং ট্যাগগুলো সবগুলো রিমুভ করে দিচ্ছি এখান থেকে। এই যে আমি হেডিং ট্যাগগুলো যেগুলো আছে সেগুলো আর প্রয়োজন বোধ করছি না। খেয়াল করে দেখো, হেডিং ট্যাগগুলো আমরা এতগুলো হেডিং ট্যাগ না রেখে প্রায় 2-3টা হেডিং ট্যাগ রাখলেই যথেষ্ট মনে করছি। সো 2-3 লাইন আমরা H3 পর্যন্ত নিলাম। ওকে,
সো আমাদের এতটুকু হলো। এখন আমরা যে জিনিসটা করব, আমরা কোডটা সেভ করে আমরা আবারও রিলোড করে দেখব। কোডটা সেভ করলাম, সেভ করার পরে রিলোড করলে দেখো যে আমার মাত্র 2টি লেখা প্রদর্শিত হচ্ছে। এখানে একটি ভুল হয়ে গেছে, খেয়াল করে দেখো, সাগরের পরে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা চলে এসেছে। অর্থাৎ অবশ্যই যখন আমরা যে কোডটি করতে গিয়েছিলাম, কোডটি করার ক্ষেত্রে আমাদের সামহাও হয়তো বা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট চলে এসেছে চাপ করে, এই যে দেখো। এখন যেটি আমরা করব, যে আমরা চাচ্ছি যে সাগর এবং এই সাগর লেখাটি কিংবা এই যে আইসিটি লেখাটি বা কেয়ার লেখাটি, এগুলো লেখা হচ্ছে মোটা কালারে, অর্থাৎ মোটাভাবে প্রদর্শিত হোক। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজটি আমরা জেনে থাকি, মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ওয়েব ডকুমেন্টকে বা কোনো ওয়ার্ড ডকুমেন্টকে যদি আমরা মোটা করতে চাই, তাহলে আমাদের বোল্ড ট্যাগটা ইউজ করা হয়। কিন্তু বন্ধুরা, তোমাদের অবশ্যই একটু মনে রাখতে হবে, সেটি আমাদের কোনো ডকুমেন্ট লেখার সময় যেটি আমরা প্রিন্ট করতে পারবো বা ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা এখন যেটি করছি, ওয়েবসাইটের ওয়েব পেজ ডিজাইন করছি। সো ওয়েব পেজে তোমাকে HTML কোড বা CSS, জাভাস্ক্রিপ্ট বা PHP ব্যবহার করে কোডগুলো করতে হবে। তো প্রথমেই তোমাকে যেটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমি যদি মোটা করতে চাই, আমার জন্য যেটি ট্যাগ ব্যবহার করতে হবে, বি ট্যাগ ইউজ করতে পারো। সো বি ট্যাগ, অর্থাৎ তুমি সাগর লেখাটা বি ট্যাগ মোটা করতে চাও, তাই তুমি সাগর লেখাটা শেষ হওয়ার পরেই কি বি ট্যাগটা কী করে দিবা, ক্লোজ করে দিবা। তো আমি এখানে ক্লোজ করে দিলাম বি ট্যাগটা। সো এতটুকু করার পর তোমরা খেয়াল করে দেখবে যে এতটুকু করার পর যখন আমি প্রোগ্রামটাকে সেভ করব, সেভ করলাম, সেভ করার পরে আমরা রিলোড করি প্রোগ্রামটা, খেয়াল করে দেখো এই যে সাগর আইসিটি কেয়ার, সাগর লেখাটা একটু তুলনামূলকভাবে মোটা হয়ে গেছে। হ্যাঁ, সো এইভাবে কোনো লেখাটাকে খুব সহজে মোটা করতে পারি। তো এখানে তোমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে আমরা যে মোটা করার জন্য যে বি ট্যাগটা ইউজ করেছি, ওপেনিং ট্যাগটা, এটা হচ্ছে বি ট্যাগের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, আমরা কোনো লেখাকে মোটা করার জন্য বি ট্যাগ ইউজ করেছি, এর বাইরেও আমরা যেটি ইউজ করতে পারি সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। ঠিক আছে, স্ট্রং ট্যাগ। সো আমি লিখছি, এটি তোমার পাঠ্যপুস্তকে নাও থাকতে পারে, STRONG, স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগও হুবহুব বোল্ড ট্যাগ বা বি ট্যাগের কাজটি করে থাকে। এখানে স্ট্রং ট্যাগটি মানে আইসিটি লেখাটি শুধু আমি মোটা করে দেখতে যাচ্ছি, তাহলে ব্যাকস্ল্যাশ লিখবো, ব্যাকস্ল্যাশ লিখে স্ট্রং ট্যাগটা ক্লোজ করবো, STRONG, স্ট্রং। ঠিক আছে, সো স্ট্রং ট্যাগটা ইউজ করলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার যদি আমি এই কোডটা সেভ করে আবারও যদি আমার ব্রাউজারে রিলোড করতে চাই, খেয়াল করে দেখো আইসিটি যে লেখাটি আছে, এই যে আইসিটি লেখাটি দেখতে পাচ্ছ, সেটি মোটা হয়ে যাবে। সো খেয়াল করে দেখো মোটা হয়ে গেছে, প্রায় সমপরিমাপে মোটা হয়ে গেছে। সো আমরা বোল্ড ট্যাগ বা স্ট্রং ট্যাগ ব্যবহার করে খুব সহজে এটি করতে পারবো। এখন আমাদের যে জিনিসটি জানতে হবে, আমরা যদি কোনো লেখাটাকে আন্ডারলাইন করতে চাই, অর্থাৎ যদি একটি দাগ দিতে চাই তার নিচে, সাপোজ আমি চাচ্ছি আইসিটি লেখাটির পর একটা দাগ থাকবে। সো দাগ লেখার জন্য, কোনো লেখায় দাগ দেওয়ার জন্য নর্মালি আমরা যে জিনিসগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইউ ট্যাগ। আন্ডারলাইন ট্যাগের জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়, ইউ ট্যাগ ব্যবহার করলাম। আমি চাচ্ছি যে শুধু আইসিটি লেখাটি আন্ডারলাইন হোক, তো এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে ইউ ট্যাগটা ক্লোজ করে দিতে হবে আইসিটির পরে। সো আমরা আবারও সেভ করে কোডটা রান করলে দেখব যে প্রথম লাইনের যে সাগর আইসিটি কেয়ারটি রয়েছে, তার আইসিটি লেখাটি কী হয়ে যাবে, যে আইসিটি লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে। সো খেয়াল করে দেখো আইসিটি লেখাটি আন্ডারলাইন হয়ে গেছে। সো এখন আমাদের আরও কিছু বিষয় বুঝতে হবে, যে আমরা যেমন বোল্ড ট্যাগের বিকল্প হিসেবে স্ট্রং ট্যাগ ব্যবহার করেছি, ঠিক সেভাবেই তোমার আন্ডারলাইন করার জন্য তোমরা আরও একটি ট্যাগ ব্যবহার করতে পারো। যেমন আমি অন্য একটিতে অ্যাপ্লাই করে দেখছি, যেমন কেয়ার লেখাটি রয়েছে, কেয়ার লেখাটিকে তুমি যদি আন্ডারলাইন করতে চাও, তোমাকে যেটি করতে হবে আরও একটি ট্যাগ ইউজ করতে পারো। ট্যাগের স্পেলিংটা হচ্ছে INS, ইনস ট্যাগ। এই ইনস ট্যাগ শুরু করে অবশ্যই সেম নামেই ব্যাকস্ল্যাশ দিয়ে একটা ইনস ট্যাগ ক্লোজ করে দিবা। তাহলে খেয়াল করে দেখো, প্রোগ্রামটা যদি সেভ করি, তাহলে সেকেন্ড লাইনে যে সাগর আইসিটি কেয়ার লেখাটি রয়েছে, তার কেয়ার লেখাটি কী হবে, আন্ডারলাইন হয়ে যাবে। খেয়াল করে দেখো কেয়ার লেখাটি কী হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে। সো এভাবে কোনো লেখাটাকে কী করতে পারি, আমরা আন্ডারলাইন নিয়ে আসতে পারি। এবার তুমি চাচ্ছ যে তুমি লেখাটা মোটা করেছো, আন্ডারলাইন দিয়েছো, মাইক্রোসফট ওয়ার্ডের ফ্রন্টে আরও একটি কাজ করা হয়ে থাকে নর্মালি, সেটা হচ্ছে কোনো লেখাকে যদি তুমি চাও যে সেই লেখাটার নিচে মানে সেই লেখাটা ইটালিক হোক, অর্থাৎ মানে
বাঁকা অক্ষরে লেখা হোক, মানে ইটালিক ফরম্যাট বলতে বোঝানো হয় থাকে কোনো লেখাটা সাধারণত স্ট্রেট না থেকে কেয়ার লেখাটি একটু বাঁকা হয়ে থাকবে, সাগর লেখাটি একটু বাঁকা হয়ে থাকবে। সো এটির জন্য তোমাকে যেটি করতে হবে, ইটালিক ব্যবহার করার জন্য তুমি ইটালিকের প্রথম অ্যালফাবেট হচ্ছে আই ওয়ার্ডটা তোমরা ইউজ করতে পারো। তো চলো কেয়ার লেখাটির ওপরে আমরা ইটালিক ফরম্যাটটা অ্যাপ্লাই করে দেখি। আইট্যাগ ইউজ করলাম, আইট্যাগ ইউজ করার পর কেয়ার যে লেখাটি লিখেছো তার শেষে তুমি ব্যাকস্ল্যাশ আই যদি ইউজ করো, অর্থাৎ আই ট্যাগটি ওপেন করলা এবং আই ট্যাগটি একই সাথে কী করে ফেললা, ক্লোজ করে ফেললা। যদি এমনটি করে প্রোগ্রামটি সেভ করে দেখো তাহলে খেয়াল করে দেখবে, যদি রিলোড করি আমরা, প্রথম লাইনের কেয়ার লেখাটি কী হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। খেয়াল করে দেখো কেয়ার লেখাটি একটু বাঁকা হয়ে গেছে, বাকি লেখাগুলো তার স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। অর্থাৎ আমরা আই ট্যাগ ইউজ করে বাঁকা করতে পারি। তো সবগুলো ট্যাগের একটি বিকল্প দেখালাম, যেমন বোল্ড ট্যাগের বিকল্প হচ্ছে স্ট্রং ট্যাগ, আবার হচ্ছে ইটালিক ট্যাগ বলছি, আন্ডারলাইন ট্যাগের হচ্ছে বিকল্প হচ্ছে ইনস ট্যাগ। ঠিক একইভাবে ইটালিক ট্যাগেরও একটা বিকল্প রয়েছে, ইটালিক ট্যাগের বিকল্পটি হচ্ছে এমফাসাইজ। ঠিক আছে, এমফাসাইজ কীভাবে আমরা ব্যবহার করব চলো দেখা যাক, আমরা একটা কোডের মাধ্যমে সেটি সমাধান করি। এখানে সাগরের আগে একটা ট্যাগ ব্যবহার করলাম, স্পেলিং, কোডের স্পেলিংটা হচ্ছে জাস্ট এবং সাগর লেখাটার পর আমি চাচ্ছি যে ইএমটা ক্লোজ হয়ে যাক। ক্লোজ না করলে যতটুকু পর্যন্ত তুমি দিতে চাও ততটুকু পর্যন্ত কী হয়ে যাবে, লেখাটি বাঁকা হয়ে যাবে। সো সাগর লেখাটি লিখলাম, লেখার পরে আমি যখন কোডটা সেভ করব, খেয়াল করে দেখব কোডটা সেভ করার পর যে প্রোগ্রামটা আমরা করেছিলাম সেই প্রোগ্রামের দ্বিতীয় লাইনে সাগর লেখাটি কী হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। সো তোমরা সাগর লেখাটির দিকে একটু নজর দিয়ে রাখো, খেয়াল করে দেখো সাগর লেখাটি বাঁকা হয়ে গেল। অর্থাৎ প্রতিটি ট্যাগের বিকল্প হিসাবে যে কোডগুলো ব্যবহার করা সেগুলো আমরা শিখব। এখন আরও একটি জিনিস আমাদের শেখার মতন রয়েছে, সেটি হচ্ছে সাপোজ যদি আমরা কোনো লেখাকে একটু বড় করে দেখাতে চেষ্টা করি বা একটু ছোট করে দেখাতে চেষ্টা করি, তো সেটার জন্য একটু আগে আমরা হেডিং ট্যাগ ইউজ করেছিলাম। হেডিংয়ের সর্বোচ্চ পরিমাণ H1 এবং সর্বনিম্ন পরিমাণ H6 দ্বারা বোঝানো হয়ে থাকে। বাট তুমি চাচ্ছ যে তুমি যে লেখাটা লিখতে চাচ্ছ সেই লেখাটা যেন আরেকটু বড় করে দেখায়। সো বড় করে দেখার জন্য এখানে তুমি নিচে যে সাগর আইসিটি কেয়ার লেখাটি রয়েছে সেই লেখাটি তুমি একটা ট্যাগ ব্যবহার করতে পারো, ট্যাগের নামই হচ্ছে বিগ। তো চলো বিগ লেখাটি লিখলাম এবং সাগর আইসিটি কেয়ার পুরো লেখাটি তুমি বড় হিসাবে প্রদর্শন করতে চাও, তাই এখানে কী করলাম, বিগ ক্লোজ করে ফেললাম। সো এতটুকু লেখার পরে যদি সেভ করি, খেয়াল করে দেখবে আমরা যখন রিলোড করব এই যে নিচের যে সাগর আইসিটি লেখাটা একটু বড় আকারে প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ ফ্রন্টটা একটু বেড়ে গেছে। সো এটা তুমি H1 দ্বারাও করতে পারো, বাট H1 দ্বারা করলে সেটা ফ্রন্টের ওয়েবসাইটের ওয়েব পেজের বাম দিকে চলে যাবে। সো বিগ একইভাবে বড় করলাম, বড় করার ক্ষেত্রে ছাড়াও আমরা কি করতে পারি, লেখাটাকে ছোট করতে পারি। তো ছোট করার জন্য আমরা যেটি ব্যবহার করব, স্মল ট্যাগ ইউজ করতে পারি। স্মল ট্যাগ শুরু করলাম, স্মল ট্যাগ শেষ করলাম। সো স্মল ট্যাগ ইউজ করলে কী হয় চলো দেখা যাক। আমরা ফাইলটা আবারও সেভ করে, তোমরা কিবোর্ড থেকে কমাটা লিখতে পারো, আমি যেহেতু বারবার সেভ করছি তাই তোমাকে দেখা দিচ্ছি। খেয়াল করে দেখো স্বাভাবিক লেখার আকার থেকে এই লেখাটি কী হয়েছে, তুলনামূলকভাবে ছোট হয়েছে। সো আমরা দেখতে পারলাম যে কীভাবে কোনো লেখাটা বিগ ট্যাগ বা স্মল ট্যাগ দিয়ে করা হয়ে থাকে। এবার তোমাদেরকে আরও একটি নতুন ট্যাগের সাথে পরিচয় করিয়ে দিব। সেই ট্যাগটি হচ্ছে এমন একটি ট্যাগ যে সাপোজ আমরা কোনো সময় নর্মালি যখন পরীক্ষার খাতায় লিখতে গিয়ে থাকি তখন লিখতে গিয়ে অনেক সময় কোনো লেখা ভুল হয়ে থাকে। সো ভুল হয়ে যখন যায় তখন আমরা নর্মালি আমাদের শিক্ষকরা যেটা আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে যে আমরা যেন সেটা মানে ঘোষামাজা না করে এক লাইনে কেটে দিই। সো সেই জিনিসটি যদি তুমি করতে চাও, সো এখানে করার জন্য তোমাকে যে জিনিসটি করতে হবে সেটার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে পারো। ট্যাগের নাম হচ্ছে ডিলেট ট্যাগ, যেটাকে বলা হয় DEL দিয়ে লেখা থাকে। সো ট্যাগটি আমি ব্যবহার করে দেখাচ্ছি তোমাদেরকে, DEL এবং সাগর আইসিটি লেখাটা লেখার পরে /DEL। অনেক হয়তো বা ভাবছো যে DL বড় হাতে লিখলে কী হবে, কোনো সমস্যা নাই, কারণ HTML হচ্ছে কেস ইনসেন্সিটিভ। এখানে হায়ার কেস লোয়ার কেস অর্থাৎ ক্যাপিটাল লেটার বা স্মল লেটার নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে না। সো ডেল লেখার পর আমি যখন প্রোগ্রামটাকে সেভ করব, চলো সেভ করার পর যখন আমি সেটা রিলোড করবো, দেখো যে সাগর আইসিটি লেখাটা লিখেছি কিন্তু আমি কেটে দিয়েছি, অর্থাৎ আমার এটা প্রয়োজন নাই। সো তুমি কোনো ওয়েব পেজে কোনো লেখাটি কেটে দিতে চাইলে এটি ব্যবহার করতে পারো। একইভাবে এই ট্যাগটির জায়গায় তুমি আরও বেশ কিছু ট্যাগ ইউজ করতে পারো যেটি একই কাজ করবে, যেমন হচ্ছে একটা ট্যাগ। ট্যাগ মূলত একই ধরনের কাজ করে থাকে, অর্থাৎ এটা কি তারা স্ট্রাইক বলা হয়ে থাকে। সো ট্যাগ তুমি যদি দিয়ে আবার ক্লোজ করে দাও,
চলো প্রোগ্রামটি সেভ করে আবার রিলোড করলে দেখবে যে একই ফলাফল প্রদর্শন করবে, অর্থাৎ লাইনটি কেটে দেখানো বোঝাবে। এবার এস না ব্যবহার করে তুমি পুরো নামটা লিখতে পারো, সেই নামটা হচ্ছে স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক ট্যাগ। স্ট্রাইক ট্যাগ তুমি একইভাবে কি করবা, ক্লোজ করে দিবা, STRIKE। এতটুকু লেখার পরে আমরা যে জিনিসটি করব, যে আমরা চাচ্ছি যে এই স্ট্রাইক লেখাটি, অর্থাৎ যে লেখাটি লিখেছি আমি, সেই লেখাটি সংখ্যাটিকে কেটে দিবে। একই কাজ। সো ওয়েবসাইটের ওয়েব পেজে কোনো ধরনের পরিবর্তন আসবে না, দেখো একই থাকছে, অর্থাৎ তিনটি ট্যাগের কাজই একই, অর্থাৎ এস ট্যাগ, স্ট্রাইক ট্যাগ বা ডিলেট ট্যাগ। সো আমরা এই জিনিসটা শিখলাম। এখন আমাদের যে জিনিসটি বোঝা আরেকটু বেশি প্রয়োজন, খেয়াল করে দেখো এখানে যে সাগর আইসিটি কেয়ার লেখাটি লেখা আছে, আমি চাচ্ছি যেহেতু এটি একটি প্রতিষ্ঠানের নাম, সেহেতু সেটি একটা কোয়াটেশনের মধ্যে থাকুক। সো কোয়াটেশনের মধ্যে দেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করতে পারি, কিউ ট্যাগটা ইউজ করতে পারি। সো খেয়াল করে দেখো কিউ ট্যাগটা ইউজ করলাম কোয়াটেশনের জন্য, এবং কিউ ট্যাগটা আগেই শেষ করে দিতে হবে। এখন তোমরা বলতে পারো যেহেতু কিউ তো পরে শেষ শুরু করেছি, তাহলে এটা স্ট্রাইকের পরে শেষ হওয়ার কথা, কিন্তু না, HTML এমনটি ঘটে না। HTML যে জিনিসটি সবথেকে গুরুত্বর সাথে দেখা হয়, স্ট্রাইক হচ্ছে একটা বড় কোটা, মনে করি এটা একটি বড় কোটা, একটি বড় কোটার মধ্যে কিউ ট্যাগটা একটি ছোট কোটা কি ঢোকানো থাকবে, অর্থাৎ একটা বড় কোটার মধ্যে ছোট কোটা যেভাবে থেকে থাকে। সো এখানে স্ল্যাশ দিয়ে কিউ ট্যাগটা ক্লোজ করে দিব। তো চলো যদি আমি এটা যদি সেভ করে রান করি, তাহলে প্রোগ্রামের পরিবর্তনগুলো আমরা খুব সহজেই দেখতে পারবো। সো যখনই আমি রিলোড করলাম, দেখো লেখাটি কাটা সত্ত্বেও কিন্তু দুই দিকে কি এসেছে, কোয়াটেশন এসেছে, যেটির জন্য আমরা কিউ ট্যাগ ইউজ করেছি। এর আগে তোমাদেরকে আমি মার্ক ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখিয়েছি। এখন আমি আর দুইটি ট্যাগ সম্পর্কে আলোচনা করে আজকের মতন ভিডিওটা শেষ করব। সেই ট্যাগটি হচ্ছে, খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি মেসেজে বলি যে তুমি হচ্ছে আমাকে H2O অর্থাৎ পানি, হ্যাঁ, হাইড্রোজেন, দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের সমন্বয়ে যে H2O বা পানির অণু তৈরি হয়, সেটি তুমি আমাকে মেসেজ করবা। H2O তুমি আমাকে মেসেজ করবা, যেখানে 2টা নিচে দেখাবে। সো তোমাকে যদি আমি টেক্সট মেসেজ থেকে যদি টেক্সটটা করতে বলি, তুমি কখনোই সেটা পারবে না। এটির জন্য তোমাকে যেটি সাহায্য নিতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের। তো মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা তুমি এই কাজটি করতে পারবা খুব সহজে। কিন্তু খেয়াল করে দেখো, আমরা ওয়েবসাইটে যদি কোনো লেখাকে নিচে আনতে চাই, তাহলে আমরা কী ব্যবহার করতে পারি। সো সেটির জন্য আমাকে শিখতে হবে, সম্ভবত আমরা H2 লেখার ক্ষেত্রে H লিখব সাধারণত। H2 লেখার পরে আমার যেটি ডেস্টিনেশন 2 লেখাটিকে নিচে প্রদর্শিত করতে হবে। সো অর্থাৎ কোনো লেখাকে নিচে প্রদর্শন করার জন্য একটি ট্যাগ ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের জন্য সেটিকে লেখা হয়ে থাকে SUB, সাব। এবং আমরা কোন লেখাটি নিচে দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি যেন 2 লেখাটি নিচে আসে। সো 2 লেখাটি দিলাম এবং সাবস্ক্রিপ্ট কী করতে হবে, ক্লোজ করতে হবে। অর্থাৎ সাব ট্যাগটি ইউজ করলে সেটি লেখাটি নিচে প্রদর্শিত হবে ছোট্ট আকারে। সো এতটুকু লিখে চলো আমরা প্রোগ্রামটা রান করে দেখি প্রোগ্রামের অবস্থা কীরকম হচ্ছে। প্রোগ্রামটা সেভ করলাম, এবার যদি রিলোড করি, খেয়াল করে দেখো H ওপরে একটু, 2টা একটু নিচে আছে। সো এভাবে কি করতে পারি। সো আমাদের এখানে কিছুটা স্পেস তৈরি হয়ে গেছে, স্পেসের কারণে কোডটা দেখতে একটু সৌন্দর্য, দেখতে একটু অন্যরকম লাগছে। কোডটা আমি ক্লোজ করে দিলাম স্পেসটা। এরপরে খেয়াল করে দেখো H2O, ওটা কিন্তু নর্মাল পজিশনে থাকবে। সো এটা কোনো ট্যাগের মধ্যে লেখার দরকার নাই, তুমি কিবোর্ড থেকে সরাসরি ও লিখে দিতে পারো। এটা কোনো জিরো চিহ্ন না, এটা হচ্ছে ও। এবার হচ্ছে ফাইল থেকে সেভ করব। সেভ করার পর চলো আমরা যদি রিলোড করি, দেখো H2O চলে এসেছে। সো এভাবে কীভাবে খুব সহজেই কিন্তু এটা করতে পারি। একটা জিনিস খেয়াল করে দেখো, H এবং 2 এর মধ্যে একটা গ্যাপ রয়েছে। সো আমি চাচ্ছি না এই গ্যাপটা থাকুক। সো কোডটার জন্য কী করতে হবে, এই গ্যাপটা ক্লোজ করলাম। এবার হচ্ছে ফাইলটা সেভ করে আবার যদি রিটার্নে আবার রিলোড করি, দেখো H2 লেখাটা চলে এসেছে। সো এভাবে কোনো লেখাটাকে নিচে প্রদর্শন করতে পারি। সো 2 লেখাটি নিচে প্রদর্শন করার জন্য সাবস্ক্রিপ্ট বা সাব ট্যাগটি ইউজ করা হয়েছে। তো একইভাবে তোমাকে যদি কেউ বলে যে তুমি লিখবে A+B হোল স্কোয়ার, তো এই লেখাটি লেখার জন্য তোমাকে যে জিনিসটি করতে হবে প্রথমে, যে তুমি একটি ব্র্যাকেট দিয়ে শুরু করবা। মূলত ব্র্যাকেট দিয়ে শুরু করলা A+B, দেন ব্র্যাকেটটা দিলা হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারটা তোমাকে ওপরে দিতে হবে। সো ওপরে দেওয়ার জন্য তুমি যদি নর্মালি 2 দাও, সেটি পাশাপাশি প্রদর্শন করবে। চলো আমরা কোডটা রান করে দেখি। যদি আমরা এটা 2 দিই, তাহলে সেটি পাশাপাশি প্রদর্শন করবে।
সো খেয়াল করে দেখো সেটি হচ্ছে ওপরে প্রদর্শন করছে না, সেটি নর্মাল ফরম্যাটের মতন 2 দ্বারা প্রদর্শিত হচ্ছে। সো এই কাজটি যদি আমাকে করতে হয়ে থাকে, সো এটার জন্য আমরা যেটা সাহায্য নিব, সুপারম্যান, অর্থাৎ সুপারম্যান সবসময় ওপরেই থাকে, এটার জন্য সুপার স্ক্রিপ্ট বলে একটা ট্যাগের কাজ নিব। সুপার স্ক্রিপ্ট কে সহজে লেখা হয় এসইউপি। তো খেয়াল করে দেখো এসইউপি লেখাটি দ্বারা আমি কাকে উপরে উঠাতে চাচ্ছি, 2কে। সো আমরা হচ্ছে 2 এর ঠিক শুরুর পর্যায়ে আমরা হচ্ছে এসইউপি লেখাটি লিখে ফেললাম, এবং এসইউপি লেখাটি অবশ্যই ক্লিক করে দিব, ক্লোজ করে দিব। সো এসইউপি লেখাটি লেখার পরে যদি আমরা প্রোগ্রামটা সেভ করি, আমরা চাচ্ছি যে H2O লেখাটি লেখার পরে পরের লাইনে এই যে a+b² লেখাটি দেখাক, সেটার জন্য আমরা যেটা ইউজ করব, ব্রেক ট্যাগ ইউজ করে দিলাম। ব্রেক ট্যাগ ইউজ করার পরে আমি যদি ফাইলটা সেভ করি, সেভ করার পরে রিলোড করি, খেয়াল করে দেখো কি হয়, অর্থাৎ এটি নিচের লাইনে চলে এসেছে একটি বিআর ট্যাগ ইউজ করার জন্য, এবং স্কোয়ারটি উপরে চলে গেছে শুধুমাত্র সুপার স্ক্রিপ্ট বা এসইউপি সাব দ্বারা। হ্যাঁ, সো আমরা সাব স্ক্রিপ্ট দ্বারা বুঝলাম যে এটি কোনো লেখাটিকে নিচে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং সুপার স্ক্রিপ্ট দেখলাম যে কোনো লেখাটিকে উপরে প্রদর্শনের জন্য এটি লেখা হয়ে থাকে। সো এভাবে আমরা খুব সহজেই করতে পারি। কিন্তু তুমি যদি চাও যে কোনো কিছুর উপর স্কোয়ার থাকবে, তার উপর আবার কিউব থাকবে, সো এমন কোনো কিছু যদি চাও, যেমন a+b² রয়েছে, বাট এই স্কোয়ারের ওপরে তুমি কিউব চাচ্ছ, সো কী করতে হবে, এই কাজটি করার জন্য তোমাকে যে কাজটি করতে হবে, তুমি যদি এরপরে যদি লেখার চেষ্টা করো, একটি ট্যাগ দিলা সুপার স্ক্রিপ্ট এসইউপি দিলা, এসইউপি দেওয়ার পরে নর্মালি তুমি 3 সংখ্যাটিকে উপরে নিয়ে যেতে চাও, যদি \SUP লিখো, লেখার পরে চলো প্রোগ্রামটা যদি আমরা রান করি, দেখি কী ধরনের পরিবর্তন আসে। আমরা প্রোগ্রামটা যেভাবে চাচ্ছিলাম, হ্যাঁ, ঠিক সেভাবে কিন্তু আসছে না, অর্থাৎ 3 লেখাটি পাশে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি 3 লেখাটি 2 এর ওপরে থাকুক, অর্থাৎ যেহেতু 3 লেখাটি আমি 2 এর ওপরে দেখতে চাই, তাহলে আমার এই সুপার স্ক্রিপ্ট কাজটা করতে হবে কি, ঠিক 2 এর পরে। 2 এর পরে করতে হলে আমরা যে 2 এর যে অংশটা রয়েছে তার পরে কী করব, পেস্ট করে দিব। সো খেয়াল করে দেখো 2 এর পরে আমি এই যে সুপার স্ক্রিপ্ট ট্যাগ 3টা ব্যবহার করলাম, অর্থাৎ একটা ছোট্ট কোটা কার মধ্যে রয়েছে, একটি বড় কোটার মধ্যে রয়েছে। সো এতটুকু করার পর যদি আমরা কন্ট্রোলটা আবারও সেভ করে রান করে দেখি, তাহলে দেখব যে আমরা যে কাঙ্ক্ষিত অ্যান্সারটি চাচ্ছিলাম, সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে এসেছে। সো এভাবে কি কোনো কিছুর উপর স্কোয়ার বা তার উপরে স্কোয়ার নিয়ে আসতে আমরা কি এভাবে সাব স্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট দিয়ে কাজটি খুব সহজে করে দিতে পারি। সো আজকে এই পর্যন্তই। আমরা বেশ কিছু ট্যাগ নিয়ে শিখলাম। কোনো লেখাটাকে মোটা করার জন্য সাধারণত বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়, কোনো লেখাটিকে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ বা INS ইনস ট্যাগ ব্যবহার করা হয়, এবং কোনো লেখাটিকে বাঁকা করার জন্য আই ট্যাগ বা এমফাসাইজ ট্যাগ ব্যবহার করা হয়, EM, যাকে দ্বারা প্রকাশ করা হয়। বিগ ট্যাগ, স্মল ট্যাগ সম্পর্কে বিস্তারিত শিখলাম, সাব স্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট সম্পর্কে শিখলাম, এবং সবার আগে যেটি শিখেছি কোনো ট্যাগের হচ্ছে নর্মালি হেডিংটা আমরা কীভাবে নির্ধারণ করে দিতে পারি। তো সর্বমোট 6টি হেডিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম। H1 মানে সর্বোচ্চ বড়, H মানে সর্বোচ্চ ছোট। সো এইভাবে আমরা খুব সহজেই কি কোডিংয়ের ভাষাগুলো, ট্যাগগুলো সম্পর্কে আস্তে আস্তে পরিচিত হচ্ছি। হোপফুলি তোমরা ভিডিওগুলো যদি এনজয় করে থাকো, প্রচণ্ড পরিমাণে শেয়ার করবা, এবং সবাইকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবা, এবং নোটিফিকেশনটা অন করে রাখবা, এই কারণ পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে তোমরা খুব সহজেই সেটি কি আপডেট পেয়ে যাবা। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি লাইভ ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।